তিনজন নাজি সৈন্য তৃতীয় রাইখের ছায়ায় একটি ছবির জন্য পোজ দিচ্ছে। ৭৫ বছর পরে বিশেষজ্ঞরা ছবিটি জুম করলে যা তারা আবিষ্কার করল তা তাদের সম্পূর্ণরূপে হতবাক করে দিল। এই গল্পটি কেউ প্রত্যাশা করেছিল না। একটি একক হন্টিং ছবির মাধ্যমে কয়েক দশকের নীরবতার পর কোন গোপন সত্যগুলি প্রকাশ হতে পারে। কার্ল রাউসারের লক করা লোহার চেস্ট থেকে উন্মুক্ত সংগ্রহের মধ্যে প্রাথমিক ত্রিয়াজে একটি ছবি বিশেষভাবে চোখে পড়ে। একটি সাদা কালো ছবি যেখানে ৩ জন এসএস অফিসার পূর্ণ ইউনিফর্মে বসে আছেন এবং প্রতিটি অফিসারের সামনে একটি ভিকটিম বসে মাথা নিচু করে। অফিসারদের অভিব্যক্তি ভয়ানক, প্রায় অভিনয়মূলক, যখন ভুক্তভোগীরা ফ্রোজেন হয়ে আছে। ছবিটি আধ্যাত্মিক শাস্তি এবং কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণের প্রতীক প্রকাশ করছে। এর নির্মম প্রতীকতা অস্বীকারযোগ্য। এটি তাড়াহুড়ো করে বহিরাগত হুমকির প্রমাণ হিসাবে ক্যাটালগ করা হয় এবং বিশেষজ্ঞ পর্যালোচনার জন্য চিহ্নিত করা হয়, কারণ ছবির পরিবেশ অস্বাভাবিক। লিওন মার্টেন্স একজন গ্র্যাজুয়েট ইন্টার্ন যার নজর সূক্ষ্ম অসঙ্গতি শনাক্ত করতে সক্ষম, ছবিটি সঙ্গে সঙ্গে সন্দেহ সৃষ্টি করল। কিছুই ঠিক মনে হচ্ছিল না। এটি কোনো গেটো, কোনো কারাগার শিবির বা যুদ্ধক্ষেত্রের চিত্র নয়। বেড়াজালটি শহুরে মনে হচ্ছিল এবং পেছনের বাড়িটির ছাদ ছিল গ্যাবেল্ট, যা প্রাক যুদ্ধ মধ্যবিত্ত ঘরের জন্য সাধারণ। এমনকি ইউনিফর্মও খুব পরিষ্কার দেখাচ্ছিল এবং ছবির কম্পোজিশন অনেকটাই পরিকল্পিত, যেন এটি কেবল ডকুমেন্টেশনের জন্য নয়, অভ্যন্তরীণ বার্তা সংক্রান্ত উদ্দেশ্যে তোলা হয়। সে ভাবতে লাগলো, কেন এসএস এই ধরনের জনসম্মুখে শাস্তির দৃশ্য একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকায় রেকর্ড করবে। এদিকে ডক্টর মাতিয়াস হোল্টস, জার্মানির জাতীয় আর্কাইভের পরিচালক, ছবির উৎস প্রমাণীকরণের জন্য ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হন। মিডিয়া সংস্থাগুলি স্বচ্ছতার দাবিতে চিৎকার করছে, যখন বেঁচে থাকা সংগঠন এবং ইতিহাসবিদরা জরুরি ব্যাখ্যা চেয়েছে। এই নাগরিকরা কে ছিল এবং কেন এসএস অফিসাররা এই ধরনের বহিরাগত শাস্তি আবাসিক পরিবেশে নথিভুক্ত করছিল? একটি আর্কাইভের জন্য যা অলরেডি জনসাধারণের আস্থা বজায় রাখতে সংগ্রাম করছে, শ্রেণীবিন্যাস বা ব্যাখ্যায় যে কোনো ভুল প্রাচীরের বাইরেও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই তদন্তটি আর কেবল ইতিহাস সংরক্ষণের বিষয় ছিল না, এটি আর্কাইভের বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় পরিণত হয়েছিল। লিওনের জন্য এটা নাজি ইতিহাসের জটিলতার মধ্যে তার সূচনা চিহ্নিত করল। এমন একটা জায়গা যেখানে কিছুই, এমনকি ভুক্তভোগীদের পরিচয় বা তাদের কষ্টের পরিবেশও সরাসরি গ্রহণ করা যায় না। কার্ল রাউসারের মৃত্যুর পরে লক করা লোহার চেস্ট আবিষ্কার হওয়ায় একটি প্রাতিষ্ঠানিক উন্মাদনা সৃষ্টি হয়। যখন রাষ্ট্র কর্তৃপক্ষ রাউসারের চেস্ট খোলার জন্য ফরেন্সিক আলোতে কাজ করল, তারা শত শত মূল নাজি যুগের নথি এবং ছবি উন্মুক্ত করল। অনেকেই সূর্যাফেলের প্রতীক বহন করছিল, এমন উপকরণ যার অস্তিত্ব যুদ্ধোত্তর অনুসন্ধানকারীরা কেবল ফিসফিস করে বলেছিল, কিন্তু কখনো নিশ্চিত করা যায়নি। অনলাইন ষড়যন্ত্র তত্ত্ব এবং ইতিহাসের অস্বীকারের যুগে রেলেভেন্স প্রতিষ্ঠার উদ্দীপনায় জাতীয় আর্কাইভ এই সংগ্রহ গ্রহণ করল, মিডিয়ার ভিড় এবং নীরব আশঙ্কার মিশ্রণে। বেঁচে থাকা সংগঠনগুলি অবিলম্বে অ্যাক্সেস দাবি করেছিল, যখন ইতিহাসবিদরা সতর্ক করেছিলেন ভুয়ো এবং ঠকবাজির সম্ভাবনা নিয়ে। বন্ধ দরজার আড়ালে ডক্টর হোল্টস একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে ব্যস্ত ছিলেন। কোনো ভুল পদক্ষেপ, সংবেদনশীলতার অভিযোগ বা আরও খারাপ, ইতিহাস বিকৃত করার কমপ্লিসিটির অভিযোগ উত্থাপন করতে পারে। ফাইলগুলির মধ্যে লিওন যে ছবি থেকে মুক্তি পেল না তা তার চিন্তায় জড়িয়ে রইল। অন্যান্য নথি, জব্দকৃত তালিকা, চিঠি, হতাশায় স্ক্রল করা, ক্ষীণ মুখের অস্পষ্ট ছবি, কিন্তু কোনোটি তার কাছে ততটা ধরে রাখতে পারল না যেমন ছবি প্রকাশ করেছে স্টেজড জনসাধারণের অধিকারহীনতা। এটি কেবল নির্মমতার কারণে নয়, বরং পরিবেশের বিরোধিতার কারণে। বিস্তারিত দেখাচ্ছিল ভিন্ন গল্প, একটি বেড়া জাল, সজ্জিত ছাদ লাইন এবং ফুলের বাক্স থেকে গেরানিয়াম ফোটা। এটি ঘরোয়া ছিল কিন্তু লঙ্ঘিত। সে উচ্চ রেজলিউশনে ছবি বিশ্লেষণ করার অনুমতি চাইল। তার সুপারভাইজার ডক্টর ইয়েন স্টল প্রাথমিকভাবে ধারণাটি প্রত্যাখ্যান করলেন, ব্যাকলগের জরুরি ক্যাটালগিং উল্লেখ করে। আর্কাইভের নেতৃত্ব ইতিমধ্যেই চাপের মধ্যে ছিল, ডিস্ট্র্যাকশনস ডিসকারেজ করেছিল। তাদের অগ্রাধিকার ছিল সবচেয়ে বিস্ফোরক আইটেমগুলি ইনভেন্টরি এবং সিকিউর করা। এসএসের আদেশ, ম্যাস ডিপোর্টেশনস, কোডেড রেডিও ইন্টারসেপ্ট, এমনকি কুখ্যাত ভঞ্চ প্রোটোকলের খসড়া পর্যন্ত। ছবিটি নিম্ন অগ্রাধিকার চিহ্নিত করা হয়েছিল, নাগরিকদের শাস্তিমূলক হুমকি,
যা এর সম্ভাব্য গুরুত্ব কমিয়ে দেখাচ্ছিল। কিন্তু লিওন জেদ দেখালেন, রাতের পর রাত কাজ করে। সে ছবি সর্বাধিক অপটিক্যাল রেজলিউশনে স্ক্যান করল, ছায়া এবং ব্লার এলাকাগুলিকে ডিজিটালি উন্নত করল, বিস্তারিত জীবন্ত হয়ে উঠল। একটি চিপড এবামেল সাইন, গেট পোস্টে একটি বেকারি সাইন, বেকেরাই গ্রুনওয়াল্ড, পেছনের দৃশ্যে ঠিক পঠিত হওয়ার জন্য যথেষ্ট স্পষ্ট। এমনকি রাস্তার কবলস্টোনসের প্যাটার্নও একটি শান্ত শহরের চিহ্ন দেখাচ্ছিল, যুদ্ধক্ষেত্র বা কারাগারের ব্লক নয়। সে সেই সময়ের সম্পত্তির রেকর্ড এবং 1940-এর দশকের ডিজিটাইজড ডিরেক্টরি অনুসন্ধান করল। ইনহাইম সে আবিষ্কার করল নাৎসি যুগে একটি গ্রে জোন ছিল, একটি শহর যা না তো আরিয়ান পিওরিটি উদযাপন করেছিল, না জুইশ গেটো হিসেবে পৃথকীকৃত। জনসংখ্যার রেকর্ডে নাম এবং পরিবারগুলির একটি বৈচিত্র্যময় মিশ্রণ দেখা গেল। উল্লিখিত ঠিকানার বাসিন্দারা মিশিঙ্গা মিশ্র বংশধর হিসেবে তালিকাভুক্ত ছিল। তাদের ভাগ্য সবসময় নিয়ন্ত্রক নীতি, পছন্দ এবং দপ্তরীয় ইনার্শিয়া দ্বারা নিয়ন্ত্রিত। তবুও লিওনের ফলাফল আরও প্রশ্ন তুলল। যে ন্যারেটিভ বলেছিল যে এই নাগরিকরা অ্যান্টিসেমিটিক পার্জের র্যান্ডম ভুক্তভোগী ছিল, তা ধরে রাখা যায় না। প্রসঙ্গ সম্পূর্ণ অন্য কিছুর দিকে ইঙ্গিত করছিল। যে কোনো পার্জে সাধারণভাবে না থাকা পরিবেশে টার্গেটেড হিউমিলেশন, চাপের মধ্যে চাপ বেড়েই চলেছে। হোলস একটি প্রদর্শনী প্রস্তাবনা প্রস্তুত করছিল, যার মধ্যে ছবিটি অন্তর্ভুক্ত থাকল, জানতেও না যে প্রসঙ্গটি বিপজ্জনকভাবে ভুলভাবে বোঝা যেতে পারে। যখন সে তার আবিষ্কারগুলো ডক্টর স্টলের কাছে নিয়ে গেলেন, তখন সে খুব সতর্কভাবে শব্দ বাছাই করলেন। এই ছবি অন্যগুলোর সঙ্গে মিলছে না। পরিবেশ আবাসিক, ব্যক্তিগুলো সম্ভবত সম্পূর্ণ বা আংশিক জার্মান নাগরিক ছিলেন। এই পাড়া থেকে কোনো রাউন্ড আপের রেকর্ড নেই। এটি ডিপোর্টেশন বা প্রতিশোধ নয়, এটি আরও অন্তর্দপ্ত শাস্তির মতো দেখাচ্ছে। ডক্টর স্টল কিছুটা দ্বিধাগ্রস্ত হলেন। তিনি প্রাতিষ্ঠানিক সতর্কতার রুটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছিলেন। আর্কাইভের অস্তিত্ব টিকে থাকে শত্রু না বানিয়ে। তোমার চোখ ভালো লিওন, কিন্তু যদি এটি ভুল শ্রেণীবিন্যাস হয়, তাহলে এটা শুধু একটা ভুল নয়, এটি আমাদের সম্পূর্ণ ত্রিয়াজ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। তার নজর ছবি এবং ফাইলের উপর লিঙ্গার করল। যদি আমরা বলি তারা জার্মান নারী ছিলেন, নাজি জুইশ ভুক্তভোগী, তাহলে আমরা এমন একটি দরজা খুলি যা আমরা হয়তো চাইব না। তবে আমি হোর্টসের সঙ্গে কথা বলবো। হোল্টস যখন তথ্যটি শুনলেন, তখন তিনি আকর্ষণিত হওয়ার থেকে বেশি উদ্বিগ্ন হলেন। সতর্ক হও, তিনি বললেন কণ্ঠস্বর নিচু করে। কারোরাই এটিকে তাদের উদ্দেশ্যে বিকৃত করবে, কিন্তু মার্টা ফ্রাইকে জেনিওলজি দেখাও। চুপচাপ তিনি ছবিটি ফিরিয়ে দিলেন, যেন এটি রেডিও অ্যাক্টিভ। মার্টা ফ্রে, আর্কাইভের ইন হাউস জেনিওলজি বিশেষজ্ঞ, লিওনের অনুরোধে ক্লান্ত সন্দেহভাজন প্রতিক্রিয়া দেখালেন। কিন্তু লিওন তার নোট দেখিয়ে একটি প্রভাবশালী যুক্তি উপস্থাপন করল। উল্লেখযোগ্যভাবে ঠিকানার বেশিরভাগ নারীরা সরাসরি মাতৃলগ্নে জার্মান মা এবং দাদি থেকে লিনিয়েজ ট্রেস্ট করতে পারে, যদিও সকলেরই নন আরিয়ান পিতা বা দাদা ছিল। এটি যেন এই ব্লকটি শাসনের পার্জ থেকে বাদ পড়েছিল বা আনুষ্ঠানিকভাবে সুরক্ষিত ছিল, লিওন বললেন। মাটা পূর্ণ জেনিওলজি অডিট করতে রাজি হলেন। ব্যাপটিসমল এবং সিনাগগ রেকর্ডস, সম্পত্তি ডিডস এবং যুদ্ধকালীন বিশৃঙ্খলার মধ্যেও কিছু বিমা নথি পেনস্টেকিংলি ক্রস রেফারেন্স করে। যত গভীর তিনি খনন করলেন, গল্পটি তত জটিল হয়ে উঠল। যদিও কিছু বাসিন্দার জুইশ পূর্বপুরুষ ছিল, বেশিরভাগ জার্মান রক্তে রেইখের নিজস্ব মানদণ্ড অনুযায়ী। তাদের পারসিকিউশন কোনো স্পষ্ট রেশিয়াল লাইনের ফল নয়, এটি আরবিট্রারি ছিল, পেপার ওয়ার্কের ভিতর চাপা পড়েছিল এবং কোন অফিসিয়াল সেদিন ফাইল পরীক্ষা করছিল তার উপর নির্ভরশীল। একই সময় ডক্টর শেটল প্রস্তাব দিলেন আর্কাইভের সম্প্রতি লাইসেন্সকৃত AI ফেশিয়াল রেকগনিশন সফটওয়্যার ব্যবহার করার, যা টেন্স অফ থাউজেন্ডস নাজি যুগের পার্সোনাল ইমেজেসের ডেটাবেসের সঙ্গে সংযুক্ত। সম্ভবত তারা SS অফিসারদের শনাক্ত করতে পারবে। লিওন ঝুঁকি বিবেচনা করলেন, কিন্তু অফিসারদের পরিচয় নিশ্চিত করতে পারে সবকিছু অথবা পুরো বিষয়টি উল্টে দিতে পারে। সফটওয়্যার 2-3 অফিসারের মধ্যে দুটি মিলনের ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যে ম্যাচ করল। তাদের নাম রেইখের এক্সহস্টিভ পেপারবার্কে সংরক্ষিত।
হান্স কিটলে এবং অটো রিম্যান, উভয় এসএস পুরুষ, কন্ডাক্ট আনবিকামিং এবং আনঅথরাইজড এনফোর্সমেন্টের জন্য দায়ী। ঠিক ছবির তারিখের 1 সপ্তাহ পর তৃতীয় অফিসারের পরিচয় কম নিশ্চিত। একমাত্র কাছাকাছি মিল ছিল একজন জুনিয়র অ্যাজিটেটর, যিনি 1943-এর শেষের দিকে অদৃশ্য হয়ে যান। এই ফাইন্ডিংস প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আর্কাইভের অভ্যন্তরীণ চক্র টেন্স হয়ে উঠল। হোল্ডস সর্বোচ্চ ডিসক্রিপশন দাবি করলেন, ফিয়ারিং একটি লিক মিডিয়া স্টর্ম সৃষ্টি করতে পারে, হয় নাজি জার্মান ভায়োলেন্সের প্রমাণ ওয়েপনাইজ করার জন্য আগ্রহীদের দ্বারা, অথবা যারা বলবে আর্কাইভ পলিটিক্যাল গেইনের জন্য ইতিহাস পুনর্লিখন করছে। কিন্তু প্রমাণ ফ্র্যাগমেন্টারি হলেও একটি ভয়ঙ্কর দিক নির্দেশ করছিল। ছবিতে থাকা বেশিরভাগ নারী তাদের লিনিয়েজ ট্রেস্ট করতে পারছিলেন সেই পরিবারগুলির সঙ্গে যারা জার্মানির পুরনো যুদ্ধে লড়েছিল। তারা ইতিহাসের যে কোনো পরিমাপে জার্মান। শুধুমাত্র রেইখের আইন অনুযায়ী বিউরোক্র্যাটের ফাইলের ভুল কলামের কারণে তারা শাস্তি ভোগ করল। লিওন প্রতিটি নতুন আবিষ্কারের সঙ্গে স্টেকস বাড়তে দেখল। ইনডেমের গ্রে জোন, যা দীর্ঘদিন ধরে ইতিহাসবিদদের দ্বারা উপেক্ষিত ছিল, এখন সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা ইনস্টিটিউশন ন্যারেটিভস এবং জনসাধারণের ধারণা উভয়কেই পুনর্গঠন করতে পারে। সত্যতা প্রকাশের তৃপ্তি খুব কমই ছিল। যত কাছে আসছিল সত্যের, তত একাকী অনুভব করছিল। তবুও কাজ চলল। মার্টার গবেষণা আরও অস্বস্তিকর তথ্য উন্মোচন করল। 1943-এ ঠিকানার নারীদের মধ্যে প্রায় 70% সরাসরি মাতৃলগ্নে ট্রেস করছিলেন এমন পরিবারে যারা প্রজন্ম ধরে জার্মান ছিল। পরিবার যাদের সন্তানেরা কাইজারের জন্য লড়েছিল, যার দাদাগান দারুন্নানের স্মৃতিস্তম্ভে তালিকাভুক্ত। কিন্তু দূরবর্তী বিবাহের কারণে এক অদূরবর্তী পূর্বপুরুষের ধর্মান্তর হলে তাদের স্ট্যাটাস নাজি আইনে নিরাপদ হতো। তবুও এসএস তাদের সবাইকে ধরল। সপ্তাহের গোপন গবেষণা এবং চিন্তিত সভার পর দল ক্লান্ত হয়ে পড়ল। লিওনের জন্য প্রতিটি নতুন নথি, প্রতিটি জেনিওলজি ম্যাচ রেইখের দমনমূলক বিউরোক্রেসির প্রতিধ্বনি স্টেকস বাড়াচ্ছিল। সে প্রায় ঘুমাতেই পারছিল না। মাটা তার পেশাগত ডিট্যাচড মনোভাব সত্ত্বেও এখন সমান হন্টেড দেখাচ্ছিল। তার ডেস্কে জন্ম এবং বিবাহ সার্টিফিকেটের স্তূপ লাল কালি দিয়ে অ্যানোটেট করা। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।